ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমি বিপ্লব কুমারশীল আপনাদের সাথে আছি বুক রিডিং কন্টেন্টে। আমাদের আজকের বুক রিডিং কন্টেন্ট সিভিল মামলার বেসিক পদ্ধতি, কেস রেফারেন্স সহ। বইটি পর্বভিত্তিক বুক রিডিং কন্টেন্ট তৈরি করা হবে। বইটির লেখক বিধান বিশ্বাস, অ্যাডভোকেট, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বইটির কভার মূল্য মাত্র 400 টাকা। বইটি 16 অধ্যায়ে বিন্যস্ত আছে। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে নিত্য নতুন বুক রিডিং কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওর লিঙ্কগুলা পরিচিত জনের মাঝে শেয়ার করে দিন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের বুক রিডিং কন্টেন্ট, সিভিল মামলার বেসিক পদ্ধতি। বইটি প্রথম প্রকাশিত হয়েছিল 10 জুন 2023 খ্রিস্টাব্দ এবং প্রথম সংস্করণ 19 মে 2024 খ্রিস্টাব্দ। বইটির প্রথম সংস্করণের কিছু কথা। সিভিল মামলার বেসিক পদ্ধতি বইটি প্রকাশের পর সংশ্লিষ্ট সকলের নিকট সমাদৃত হয়, আমি আনন্দিত। প্রথম প্রকাশে মামলার স্থানান্তর, স্বার্থবিহীন মামলা, স্থাবর সম্পত্তির বন্ধন সংক্রান্ত মামলা, নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা, ওসি কর্তৃক মামলা, অংশীদারি কারবার বা বেনামি ব্যবসাদার কর্তৃক মামলা, সরকার অথবা সরকারি কর্মচারী কর্তৃক বা তাদের বিরুদ্ধে মামলা, বিদেশি কর্তৃক এবং রাষ্ট্রদূত এবং কূটনৈতিক প্রতিনিধি কর্তৃক বা তাদের বিরুদ্ধে মামলা এবং মোকদ্দমা দায়ের, ঘোষণামূলক মোকদ্দমা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে যাওয়ায় প্রথম সংস্করণে বইগুলো অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি, যার ফলে সংশ্লিষ্ট সকলের জন্য সহায়ক হবে। মুদ্রণ ত্রুটি যেন না থাকে সেজন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। তারপরও মুদ্রজনিত বিভ্রাট পরিলক্ষিত হতে পারে বা অবশ্যই পরবর্তী সংস্করণে শোধরানোর চেষ্টা করব। অ্যাডভোকেট বিধান বিশ্বাস, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। লেখকের কথা। সিভিল মামলার বেসিক পদ্ধতি বইটির কাজ শেষ করলাম। বইটি বাজারে বিদ্যমান বইগুলোর মতো গতানুগতিক নয়। বইটি এমনভাবে প্রস্তুত করেছি যেন প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, প্রাসঙ্গিক সকল বিষয় ও উচ্চ আদালতের সিদ্ধান্ত সহ বইটিতে লিপিবদ্ধ হয়েছে। বইটিতে শব্দ, ব্যবহৃত শব্দের বানানের ক্ষেত্রে আইন কমিশন কর্তৃক প্রকাশিত আইন শব্দকোষের যতটুকু সম্ভব অনুসরণ করেছি। বইটিতে দেওয়ানি মামলার পর্যায় ভিত্তিক ও উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট ধারা, উপধারা, বিধি, উপবিধি, দফা এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেছি। দেওয়ানি মামলার সাধারণ পদ্ধতি সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে একটি প্রাথমিক ধারণা দেওয়াই হলো বইটির উদ্দেশ্য। আশা করি সংশ্লিষ্ট সকলের কাছে বইটি সহায়ক বলে বিবেচিত হবে। আইনের বিষয় ব্যাখ্যা খুবই কঠিন। আমি সহজ ও সাবলীল ভাষায় তা উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। কতটুকু পেরেছি তা পাঠকগণের বিবেচনার উপর নির্ভর করছে। উল্লেখ্য যে মুদ্রণ ত্রুটি যেন না থাকে সেজন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। তারপরেও মুদ্রণজনিত বিভ্রাট পরিলক্ষিত হতে পারে, যা অবশ্যই পরবর্তী সংস্করণে শোধরানোর চেষ্টা করব। লেখক অ্যাডভোকেট বিধান বিশ্বাস, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বইটির শুরুতেই কিছু শব্দ সংকেত দেওয়া আছে, যে শব্দ সংকেতগুলো দেওয়ানি মামলায় ব্যবহৃত হয় এবং আদালতের, উচ্চ আদালতের যে নজির আছে সেই নজিরেও ব্যবহৃত হয়। এডি, অ্যাপিলেট ডিভিশন অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। এইচসিডি, হাইকোর্ট ডিভিশন অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। এএলআর, অ্যাপেক্স ল রিপোর্টস। এআইআর, অল ইন্ডিয়া রিপোর্টার্স। বিএলডি, বাংলাদেশ লিগাল ডিসিশন। বিএলসি, বাংলাদেশ ল ক্রনিকলস। বিএলটি, বাংলাদেশ ল টাইমস। বিসিআর, বাংলাদেশ কেস রিপোর্টস। সিএলআর, কাউন্সিলস ল রিপোর্টস। সিআরএলজে, ক্রিমিনাল ল জার্নাল। সিডব্লিউএন, কলকাতা উইকলি নোটস। ডিএলআর, ঢাকা ল রিপোর্টস। এমএলআর, মেনস্ট্রিম ল রিপোর্টস। এলএনজে, লয়ার অ্যান্ড জাস্টিস। পিএলডি, পাকিস্তান লিগাল ডিসিশন। পিসিআরএলজে, পাকিস্তান ক্রিমিনাল ল জার্নাল। এসসিসি,
সুপ্রিম কোর্ট কেস, এসসি, সুপ্রিম কোর্ট। ডিএফ, মামলায় ব্যবহৃত কিছু ইংরেজি শব্দের পূর্ণ রূপ। ডিএফ, ডেট অফ ফাইলিং। এসআর, সার্ভিস রিটার্ন। ডব্লিউও, রিটেন অবজেকশন। ডব্লিউএস, উইটনেস স্টেটমেন্ট। এনডি, নেক্সট ডেট। এডি, অ্যাকনলেজমেন্ট ডিউ। এসডি, সেটেলিং ডেট। পিএইচ, প্রিম্পটরি হিয়ারিং। এফএইচ, ফার্দার হিয়ারিং। টিএস, টাইটেল সুট। পিডব্লিউএস, প্লেন্টিভ উইটনেস। ডিডব্লিউএস, ডিফেন্ডেন্ট উইটনেস। ROR, record of right. SRO, statutory rules and order. AGP, assistant government pleader. GP, government pleader. CRO, civil rule and orders. LCR, lower court record. ADR, alternate dispute resolution. দলিল ও মামলায় ব্যবহৃত শব্দসমূহ। সাং, শাকিন অর্থ ঠিকানা বা বাসভবন। গং, অন্যরা বা ব্যক্তিবর্গ। দং, তরুণ বা দখল। মং, মোকাম অর্থাৎ আবাস, বাসস্থান হলে মূলত বাণিজ্যিক স্থান। কিং, কিস্তি, কিন্তু শব্দটি দফা বার ক্ষেপ এই অর্থে ব্যবহৃত হয়। এজমালি বা ইজমালি, যৌথ মালিকানা বা বহুজনের একত্রে, যেমন এজমালি সম্পত্তি বলতে যৌথ মালিকানাধীন সম্পত্তিকে বোঝায়। কিত্তা বা কিতা, জমির ভাগ। কিত্তা বলতে অংশ, জমির ভাগ, পদ্ধতি বোঝায়। সানি, দ্বিতীয়বার পুনর্বিবেচনার প্রার্থনা, যেমন সানি মামলা। নিম, অল্প, এর অর্থ অর্ধেক, অধস্তন বা অধীন। সোলেনামা, মীমাংসা আপোষ, অর্থাৎ সোলেনামা মানে আপোষ, মীমাংসাপত্র। জং, জমা, সাধারণ অর্থে জমা বলতে সঞ্চিত, রাশিকৃত। নং, নম্বর, অর্থাৎ সংখ্যা অর্থে বোঝানো হয়। পং, পঞ্চম, অর্থাৎ পাঁচের স্থানীয় ভাষ্য। পু, পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর বোঝানো হয়। মহ, মহকুমা, ব্রিটিশ আমলের জেলার একটি প্রশাসনিক অংশকে মহকুমা বলা হতো। মুসাবিদা, খসড়া, মুসাবিদা কারক বলতে যিনি দলিল লেখেন। হি, হিসাব, অর্থ হিসাব শব্দের সংক্ষিপ্ত রূপ। চৌ, চৌহদ্দি, অর্থাৎ চৌহদ্দি শব্দের অর্থ হচ্ছে চারপাশের সীমানা। ত বা তপ, তফসিল বা তহসিল। তামাদি, নির্ধারিত সময়, অর্থাৎ তামাদি শব্দের সময়সীমা। বিতং, বিস্তারিত, অর্থাৎ বিবরণ বা কৈফিয়ত, বৃত্তান্ত অর্থে ব্যবহৃত হয়। মাং বা মা, মারফত, অর্থাৎ মারফত মানে মাধ্যম, যার হাত দিয়ে বা মাধ্যমে আদান প্রদান করা হয়। সহ, সহকারী, অর্থাৎ যিনি কাজে সহযোগিতা করেন। তম, তমসুক, অর্থাৎ আরবি শব্দজাত যার অর্থ হলো দলিল। ঋণ স্বীকারপত্র বা ক্ষত, অর্থাৎ ঋণ গ্রহীতা যে লিখিত পত্র, বিশেষত সরকারি স্টাম্প বা কাগজ মূলে ঋণদাতার কাছ থেকে টাকা ধার নেয়। বন্ধকি, তমসুক মানে হলো বন্ধকনামা বা বন্ধকি। হলফ, শপথ, অর্থ সত্য বলার জন্য যে শপথ করা হয়। খারিজ, বাতিল, অর্থ খারিজ সাধারণত বাতিল অর্থে বোঝানো হয়। ভূমি আইন অনুযায়ী একজনের নাম হতে অন্যজনের নামে জমির মালিকানা পরিবর্তন করে নেওয়াকে বোঝায়। বায়া, বিক্রেতা, অর্থাৎ বিক্রেতা সম্পাদিত দলিলকে বায়া দলিল বলে। তফসিল, জমির চৌহদ্দি বর্ণনা, অর্থাৎ কোনো জমি যে মৌজায় অবস্থিত ওই মৌজার নাম। যে এল নং, খতিয়ান নং, দাগ নং, জমির শ্রেণী, পরিমাণ, জমির চৌহদ্দি বর্ণনা ইত্যাদি পরিচিতি সম্বলিত বিবরণকে ওই জমির তফসিল বলে। পিং, অর্থ পিতা। জং, অর্থ স্বামী। খং, অর্থ খরিদ বা ক্রয়। জের, অর্থ চলমান। সত্ত্ব, অর্থ মালিকানা। হিস্সা, অর্থ অংশ। রায়ত, অর্থ মালিক। হোল্ডিং, জোত, বাটোয়ারা, বন্টন। হেবা, অর্থ দান।
এওয়াজ অর্থাৎ বিনিময়। দেওয়ানি মামলা বিভিন্ন প্রকার, এর পরবর্তীতে দেওয়া আছে বিভিন্ন প্রকার দেওয়ানি মামলার কয়টা প্রকারভেদ। টাকা আদায়ের মামলা একটি দেওয়ানি মামলা, বাটোয়ারা মামলা, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা, দলিল বাতিলের মামলা, অগ্রক্রয়ের মামলা, দলিল সংশোধনের মামলা, ঘোষণামূলক মামলা, দলিল অবৈধ এবং বাধ্যকর নয় মর্মে ঘোষণার মামলা, ডিক্রি বাতিল বা অবৈধ ঘোষণার মামলা, চুক্তি প্রবলের মামলা, দখল পুনরুদ্ধারের মামলা, একতরফা ডিক্রি রদ রহিতের মামলা, খারিজ আদেশ রদের মামলা, বিবিধ মামলা ইত্যাদি। দেওয়ানি মামলায় বিভিন্ন প্রকার দরখাস্ত: আরজি সংশোধনের দরখাস্ত, আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত, পক্ষভুক্তির জন্য দরখাস্ত, রায়ের পূর্বে সম্পত্তি ক্রয়ের দরখাস্ত, সাক্ষীর সমনের দরখাস্ত, সমন অমান্যকারী সাক্ষীর প্রতি পরোয়ানার দরখাস্ত, মামলার কাগজপত্র তরবের দরখাস্ত, বিভিন্ন আদালতের মাধ্যমে ডিক্রি জারির দরখাস্ত, ক্রোকি সম্পত্তিতে আপত্তির দরখাস্ত, নিলাম রদের দরখাস্ত, নিলাম অনিয়ম বা প্রতারণা সম্পর্কিত দরখাস্ত, ডিক্রি জারি আদালতের নিষ্পত্তির দরখাস্ত, ডিক্রিদার বা নিলাম ক্রেতার দ্বারা বেদখলীয় ব্যক্তি সম্পর্কিত দরখাস্ত, ডিক্রি জারিকৃত সম্পত্তির দখল গ্রহণে বাধা সম্পর্কিত দরখাস্ত, সাব্যস্ত দেনাদার কর্তৃক বাধাগ্রস্ত হওয়া সম্পর্কিত দরখাস্ত, বাদীর মৃত্যুতে তাহার স্থলাভিষিক্ত কারণের দরখাস্ত, বিবাদীর মৃত্যুতে তাহার স্থলাভিষিক্ত হওয়ার দরখাস্ত, মামলা প্রত্যাহার বা দাবির অংশ পরিত্যাগ করার দরখাস্ত, দাবি ত্যাগ করার আর্জি সংশোধনের দরখাস্ত, মামলায় দাবি ত্যাগ সম্পর্কিত দরখাস্ত, বিবাদী কর্তৃক বাদীর দাবির অর্থ পূরণ করা সম্পর্কিত দরখাস্ত, কমিশনের মাধ্যমে সাক্ষ্য গ্রহণের দরখাস্ত, সরজমিনের তদন্ত সম্পর্কিত দরখাস্ত, নাবালক বিবাদীর অভিভাবক নিয়োগ সম্পর্কিত দরখাস্ত, বিবাদী নাবালকের পক্ষে মামলা আপোসের অনুমতির দরখাস্ত, নিঃস্ব ব্যক্তির মামলা সম্পর্কিত দরখাস্ত, চূড়ান্ত ডিক্রির পূর্বে বন্ধকি আদেশ সম্পর্কিত দরখাস্ত, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত, রিসিভার নিয়োগের দরখাস্ত, সালিস মান্য করার দরখাস্ত, ডিক্রি জারি স্থগিত করার দরখাস্ত, আইনজীবী অন্য মামলায় ব্যস্ত থাকার কারণে মামলার শুনানি মুলতবি রাখার জন্য দরখাস্ত, বাদীর অসুস্থতার কারণে সময়ের প্রার্থনার দরখাস্ত, রায় পুনর্বিবেচনা করার জন্য আবেদন, রায়, ডিক্রি ও আদেশের ভুল সংশোধন করার জন্য আবেদন, আদালতের অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগের জন্য দরখাস্ত, সত্য ফেরত প্রদানের দরখাস্ত, বিবাদীর অনুপস্থিতিতে একতরফা ডিক্রি রদের দরখাস্ত, নিলাম ক্রেতাকে দখল প্রদানের জন্য আবেদন, নিলামে বিক্রয় মুলতবি বন্ধ করার জন্য দরখাস্ত, নিলামী সম্পত্তিতে সাব্যস্ত দেনাদারের বিক্রয় যোগ্য সত্ত্ব না থাকায় নিলাম রদের দরখাস্ত, ডিক্রিদারের টাকা আদালতের বাহিরে পরিশোধ করার অর্থ রেকর্ডভুক্ত করার দরখাস্ত, বাদী কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আর্জিতে স্বাক্ষর করার অনুমতির জন্য দরখাস্ত ও বিবিধ দরখাস্ত। দেওয়ানি মামলার ধারাবাহিক পর্যায়: ১. সেরেস্তাদারের নিকট আর্জি দাখিল। ২. আর্জি পরীক্ষা। ৩. পেশকারের কাছে প্রেরণ। ৪. পাঞ্চিং ও কোর্ট ফি রেজিস্টারের লিখন। ৫. ফাইল সেরেস্তাদারের নিকট পুনরায় প্রেরণ। ৬. ফাইলিং রেজিস্টারে এন্ট্রি। ৭. স্যুট রেজিস্টারে এন্ট্রি। ৮. সেরেস্তাদার কর্তৃক সিলমোহর। ৯. নেজারত বিভাগে প্রেরণ। ১০. প্রসেস বন্টন। ১১. সমন ফেরত এসআর বা এডি। ১২. সেরেস্তাদারের নিকট পুনরায় প্রেরণ। ১৩. পেশকারের নিকট পুনরায় প্রেরণ। ১৪. বিবাদীর হাজিরা। ১৫. লিখিত জবাব দাখিল। ১৬. বিকল্প বিরোধ নিষ্পত্তি। ১৭. প্রথম শুনানি। ১৮. বিচার্য বিষয় নির্ধারণ। ১৯. ডিসকভারি বা আবিষ্কার। ২০. দলিল তলব, দাখিল, আটক,
ফেরত। 21 সাক্ষীর প্রতি সমন। 22 চূড়ান্ত শুনানির দিন ধার্য। 23 চূড়ান্ত শুনানি। 24 বক্রি শুনানি। 25 যুক্তিতর্ক। 26 রায় ঘোষণা। 27 ডিক্রি প্রদান। 28 ডিক্রি জারি। 29 আপিল রিভিউ প্রয়োজনে। 30 রিভিশন প্রয়োজনে। এরপর সূচিপত্রে প্রথম অধ্যায়ে আছে দেওয়ানি আদালত সম্পর্কে প্রাথমিক ধারণা। আজ আমরা শুরু করব দেওয়ানি আদালত সম্পর্কে প্রাথমিক ধারণা প্রথম অধ্যায় থেকে। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সিভিল মামলার বেসিক পদ্ধতি বইটি কিভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন তার বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। তো চলুন আমরা শুরু করি সিভিল মামলার বেসিক পদ্ধতি। অধ্যায় 1 দেওয়ানি আদালত সম্পর্কে প্রাথমিক ধারণা। দেওয়ানি আদালতের সময়। সরকার কর্তৃক নির্ধারিত ছুটি ও দেওয়ানি আদালতের অবকাশ ব্যতীত এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে দেওয়ানি আদালতের সাপ্তাহিক কার্যদিবস 5 দিন। সিভিল রুল অ্যান্ড অর্ডার ভলিউম 1 অনুযায়ী প্রথম অধ্যায়ের বিধি 1 অনুসারে সকাল 9টা থেকে 9টা 30 এবং বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত সময় আদালতের প্রশাসনিক কাজের জন্য নির্ধারণ করা হয়েছে। সকাল 9টা 30 থেকে বিকাল 4টা 30 পর্যন্ত বিজ্ঞ বিচারক তাহার বিচারিক কার্য পরিচালনার জন্য ব্যয় করবেন। দুপুর 1টা 30 থেকে 2টা পর্যন্ত অর্থাৎ 30 মিনিট সময় বিরতি থাকবে। নোট: বিচারিক কার্য বলতে নির্ধারিত মামলা বা কার্যধারা সমূহের প্রকৃত বিচার অথবা নির্ধারিত দিবসে বা যা শুনানির জন্য উপস্থাপিত হয় তা বা তা থেকে উদ্ভূত অন্তর্বর্তীকালীন শুনানিকে বোঝায়। বিধি 2 এর নিয়ম অনুসারে বিচারক নির্ধারিত সময়ে বিচারক কক্ষে বিচার কার্য পরিচালনা করবেন। বিচারক কোনো অবস্থাতেই বিচার কার্যের বিঘ্ন ঘটিয়ে প্রশাসনিক কাজ সম্পাদন করবেন না। বিচার কার্যকে অন্যান্য কাজ থেকে গুরুত্ব দিতে হবে। বিধি 3 অনুযায়ী আদালতের সময় সমাপ্ত হওয়ার পূর্ব মুহূর্তে গৃহীত মামলার শুনানি ওই সময় শেষে ও স্বল্প সময়ের জন্য পরিচালিত হতে পারে, তবে বিচারক বিচারকক্ষ ত্যাগ করার নির্ধারিত সময়ের পর কোনো নতুন মামলা গ্রহণ করা উচিত নয়। নোট: রমজান মাসে হাইকোর্ট বিভাগ ও দেওয়ানি আদালতসমূহের কাজের সময়সূচি পরিবর্তিত হয়। সিভিল রুল অ্যান্ড অর্ডার CRO ভলিউম 1 এর প্রথম অধ্যায়ের 5 বিধি অনুযায়ী আসীন বিচারক ডায়েরিতে 12 নং আর ফর্মে নিজ হাতে 1 তার অফিস আগমনের সময়, 2 তার বিচারিক কাজের নিমিত্তে আসীন হওয়ার সময়, 3 যে সময়ের মধ্যে বিভাগীয় কাজ সম্পন্ন করা হয় ওই সময়, 4 বিচারকক্ষ ত্যাগ করার সময় লিপিবদ্ধ করবেন। আদালতে উপস্থিতকালে অ্যাডভোকেটগণের পোশাক। অ্যাডভোকেটগণের পোশাক সম্পর্কে সিভিল রুল অ্যান্ড অর্ডারের ভলিউম 1 এর 37 অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। অত্র অধ্যায়ের 825 থেকে 826 বিধিতে এই সম্পর্কে উল্লেখ করা আছে। বিধি 825 অনুযায়ী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটগণ অধস্তন আদালতে উপস্থিত হওয়ার সময় সুপ্রিম কোর্টের ন্যায় একই ধরনের গাউন পোশাক পরিধান করবেন। বিধি 826 অনুযায়ী অধস্তন আদালত সমূহের অ্যাডভোকেটগণ উপস্থিতির সময়ে নিম্নে উল্লেখিত পোশাক পরিধান করবেন: 1 পায়জামার সাথে মানানসই কালো বা সাদা চাপকান, আচকান বা বোতামযুক্ত লম্বা কোট এবং বিয়ে গাউনের কাটা এবং কালো গাউন, অথবা ইউরোপিয়ান পোশাক পরিধান করলে কালো বা সাদা পায়জামা সহ কালো কোট এবং কালো রঙের টাই এবং গাউন। টিকা: 1 উপবিধি 1 অনুসারে সাদা বলতে ক্রিম রঙের ন্যায় সরল বিবর্ণ রং, প্রকৃতির টাসর ইত্যাদিকে বোঝায়। টিকা 2 গাউন পরিধান বাধ্যতামূলক। টিকা
3 ম্যাজিস্ট্রেট এবং দেওয়ানির রাজস্ব কর্তব্য পালনকারী নির্বাহী কর্মকর্তাগণ গাউন পরিধান করেন না বিধায় তাদের সম্মুখে উপস্থিতের সময় অ্যাডভোকেটগণ গাউন পরিধান করা বা না করা ইচ্ছাধীন। ওকালতনামা এবং মুক্তারনামা। সিভিল রুল অ্যান্ড অর্ডারের ভলিউম 1-এর 36 অধ্যায়ে ওকালতনামা এবং মুক্তারনামা সম্পর্কে বিধান উল্লেখ করা হয়েছে। অত্র অধ্যায়ের 816 বিধি অনুযায়ী ওকালতনামা এবং মুক্তারনামা প্রধান বা তাদের আমুক্তারনামা এবং প্রতিনিধিগণ কর্তৃক এবং যে মুক্তারনামার ক্ষমতা মোতাবেক ওকালতনামা সম্পাদিত হয় ওই মুক্তারনামা দ্বারা সম্পাদিত হোক না কেন ওই ওকালতনামা এবং মুক্তারনামার শপথমূলে সত্যপাঠযুক্ত হওয়ার প্রয়োজন হবে না। সঠিক ও শুদ্ধভাবে সম্পাদিত হওয়ায় অনুরূপ সকল দলিলাদি সম্পর্কিত দায়িত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট আইন পেশাজীবীর উপর বর্তাবে। অত্র অধ্যায়ের 817 বিধি অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিয়োজিত অ্যাডভোকেটগণ যে মুক্তার এবং অন্যান্য ব্যক্তিদের নিকট হতে ওকালতনামা গ্রহণ করেছেন ওকালতনামায় তাদের নাম উল্লেখ করবেন। অত্র অধ্যায়ের 818 বিধি অনুযায়ী ওকালতনামায় অ্যাডভোকেটের নিযুক্ত হলে তাতে অ্যাডভোকেটের অতিরিক্ত মুক্তার নিয়োগ অনুমোদনযোগ্য নয়, তবে মুক্তারনামার ন্যায় পৃথক দলিলে এবং বিপরীতক্রমে মুক্তার নিয়োগ করা যায়। অত্র অধ্যায়ের 819 বিধি অনুযায়ী ওকালতনামা লিখিত গ্রহণ না করে এবং পূর্বে ওকালতনামা দাখিল না করা হলে নতুন ওকালতনামা দাখিল না করে কোনো অ্যাডভোকেট মামলা পরিচালনা করবেন না। উচ্চ আদালতের নজির। পক্ষগণ ইতিপূর্বে নিযুক্ত অ্যাডভোকেট দ্বারা নিয়োজিত সিনিয়র অ্যাডভোকেট উপস্থিত এবং পক্ষগণের সপক্ষে মামলা পরিচালনা করতে পারেন। 46 DLR 477 পৃষ্ঠা। আদালতের ডায়েরি। মামলা শুনানি সংক্রান্ত বিধানসমূহ প্রয়োগ ও অনুসরণের জন্য আদালতের দৈনিক কার্যক্রম সঠিকভাবে ডায়েরিতে লিপিবদ্ধ ও সংরক্ষণ করতে হবে। কোনো আদালতের দৈনিক কার্যদিবস অনুসারে মামলাসমূহের কার্যক্রম ও পর্যায়ে নিম্নলিখিত শিরোনাম ডায়েরিতে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। 1. চূড়ান্ত শুনানি। 2. চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ। 3. অন্তর্বর্তী দরখাস্ত শুনানি। 4. জবাব দাখিল। 5. রায়। 6. আদেশ। 7. বিচার্য বিষয় নির্ধারণ। 8. লিখিত জবাব ও আপত্তি। 9. প্রথম শুনানির তারিখ। 10. একতরফা। 11. সমন ইস্যু। 12. বিবাদীর উপস্থিতি। 13. আবিষ্কার স্বীকারোক্তি পরিদর্শন। 14. তদন্ত। 15. রায়। 16. কমিশনার নিয়োগ। 17. কমিশনারের প্রতিবেদন দাখিল। 18. কমিশনারের প্রতিবেদনে আপত্তি। 19. অধিকতর শুনানি। 20. সোলেনামা। 21. ডিক্রি জারি। 22. PH। 23. FH। 24. রোয়েদাদ দাখিল ইত্যাদি। নোট: ডায়েরিতে লিপিবদ্ধ ও সংরক্ষণের ক্ষেত্রে সিভিল রুল অ্যান্ড অর্ডার্সের ভলিউম 1-এর 12 বিধি অনুসরণ করতে হয়। বিশেষ দ্রষ্টব্য: অনুমোদিত আর 12 নং ফর্ম অনুসারে ডায়েরি সংরক্ষণ করতে হবে। ডায়েরিতে যেন কাটাছেঁড়া এবং অস্পষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ডায়েরিতে বিচারকের উপস্থিতির সময়, আদালত কক্ষে ওঠার সময় ও বিভাগীয় কাজ করার সময় উল্লেখ থাকবে। মামলাসমূহের শ্রেণী বিভাজনের ক্ষেত্রে ডায়েরিতে যথেষ্ট পরিমাণ স্থান রাখতে হবে যেন মামলায় পরবর্তী পদক্ষেপ ও তারিখ সংক্ষেপে লিপিবদ্ধ করা যায়। আদালতের পর্যায়ক্রম। আদালতের পর্যায়ক্রম দেওয়ানি কার্যবিধির 3 ধারায় উল্লেখ রয়েছে। উক্ত ধারায় বর্ণিত মতে জেলা আদালত হাইকোর্ট বিভাগের অধস্তন এবং জেলা আদালত এর অধস্তন পর্যায়ে সমস্ত দেওয়ানি আদালত ও স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত হাইকোর্ট বিভাগ ও জেলা আদালতের অধস্তন। উচ্চ আদালতের নজির। বিশেষ আইনে জেলা জজ কথাটি তার পদাধিকার নির্দেশ করে না, শুধু সাধারণ দেওয়ানি এখতিয়ার সম্পন্ন আদালতকে বোঝায়। 2 SCC 637।
এই ধারার উদ্দেশ্য হলো আদালত সমূহের অধীনতার ক্রমের বিধান করা। AIR 1946 CAL 508। দেওয়ানি আদালতের শ্রেণী। দ্য সিভিল কোড অ্যাক্ট 1887 এর 3 ধারা অনুযায়ী দেওয়ানি আদালতের শ্রেণীর সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী আদালত সমূহ হলো: ক জেলা জজ আদালত, খ অতিরিক্ত জেলা জজ আদালত, গ যুগ্ম জেলা জজ আদালত, ঘ সিনিয়র সহকারী জজ আদালত, উম সহকারী জজ আদালত। দেওয়ানি আদালতের এখতিয়ার। দেওয়ানি আদালতের এখতিয়ার আইন দ্বারা নির্ধারণ করা হয়েছে। সাধারণত এখতিয়ার 2টি বিষয় বিবেচনা করে নির্ধারণ করা হয়: 1 আঞ্চলিক এখতিয়ার, 2 আর্থিক এখতিয়ার। আঞ্চলিক এখতিয়ার। আঞ্চলিক এখতিয়ারের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির 15 থেকে 20 ধারার বিধানগুলো প্রযোজ্য হবে। যে আদালতে মামলা দায়ের করতে হবে। দেওয়ানি কার্যবিধির 15 ধারা অনুযায়ী যে আদালতে মামলা দায়ের করতে হবে সেই সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে প্রত্যেক মামলা উহা বিচারের ক্ষমতা সম্পন্ন নিম্নতম পর্যায়ের আদালতে দায়ের করতে হবে। যেখানে বিষয়বস্তু অবস্থিত সেখানে মামলা দায়ের। দেওয়ানি কার্যবিধির 16 ধারা অনুযায়ী যেখানে বিষয়বস্তু অবস্থিত সেখানে মামলা দায়ের করতে হবে সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে আইনের নির্ধারিত আর্থিক ও অন্যান্য এখতিয়ার সাপেক্ষে নিম্নলিখিত মামলাগুলো যে আদালতে দায়ের করতে হবে আর এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে সংশ্লিষ্ট সম্পত্তি অবস্থিত অথবা নিম্নের গ দফায় বর্ণিত মামলার ক্ষেত্রে যে স্থানে মামলার কারণ পূর্ণ বা আংশিকভাবে উদ্ভূত। ক খাজনা বা মুনাফা সহ বা ব্যতীত স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। খ স্থাবর সম্পত্তি বাটোয়ারার মামলা। গ স্থাবর সম্পত্তির রেহেন বা চার্জ সম্পর্কিত দায় পরিশোধ, বিক্রয় প্রভৃতির মামলা। ঘ স্থাবর সম্পত্তিতে অন্য কোনো প্রকার সত্ত্ব বা অধিকার নির্ণয়ের মামলা। উম স্থাবর সম্পত্তির ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা। এবং চ ক্রোকৃত বা আটক অবস্থায় সম্পত্তি পুনরুদ্ধারের মামলা। তবে শর্ত থাকে যে বিবাদীর দখলীয় কোনো স্থাবর সম্পত্তি সম্পর্কিত ক্ষতিপূরণ বা অন্য কোনো প্রকার প্রতিকারের মামলার ক্ষেত্রে প্রার্থিত প্রতিকার যদি কেবলমাত্র বিবাদীর ব্যক্তিগত স্বীকৃতির ফলে পাওয়া যেতে পারে তাহলে সেই আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে বিবাদী স্বেচ্ছায় প্রকৃতপক্ষে বসবাস করে বা ব্যবসা করে বা লাভজনক কাজ করে অথবা ওই আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে সম্পত্তিটি অবস্থিত অথবা গ দফায় বর্ণিত মামলার ক্ষেত্রে যেই স্থানে মামলার কারণ পূর্ণ বা আংশিকভাবে উদ্ভূত হয়েছে ওই আদালতে মামলা দায়ের করা যেতে পারে। ব্যাখ্যা। এই ধারায় সম্পত্তি বলতে বাংলাদেশে অবস্থিত সম্পত্তিকে বোঝাবে। বিভিন্ন আদালতের এখতিয়ারের অবস্থিত স্থাবর সম্পত্তির মামলা। দেওয়ানি কার্যবিধির 17 ধারা অনুযায়ী বিভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তির মামলা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে বিভিন্ন আদালতের এখতিয়ারের মধ্যে অবস্থিত স্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষতিপূরণের মামলা বা স্থাবর সম্পত্তি সম্পর্কিত প্রতিকার পাওয়ার মামলা হলে মামলাটি যে আদালতে স্থানীয় সীমারেখার মধ্যে সম্পত্তিটির অংশবিশেষ অবস্থিত ওই আদালতে দায়ের করা যাবে। তবে শর্ত থাকে যে মামলার বিষয়বস্তু মূল্যের ব্যাপারে এরূপ আদালত সমগ্র দাবিটি বিচারের জন্য গ্রহণের অধিকারী। এখতিয়ার অনির্দিষ্ট হলে যেখানে মামলা করা যাবে। দেওয়ানি কার্যবিধির 18 ধারা অনুযায়ী আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা অনির্দিষ্ট হলে যেখানে মামলা দায়ের করা যাবে সেই সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার 1 উপধারা মতে কোনো স্থাবর সম্পত্তি 2 বা ততোধিক আদালতের কোনোটির এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে অবস্থিত ওই সম্পর্কে অনিশ্চয়তার অভিযোগ থাকলে এরূপ আদালতের মধ্যে যে কোনো একটির যদি মনে করেন যে উক্তরূপ অনিশ্চয়তা রয়েছে তবে এই মর্মে একটি বিবৃতি লিপিবদ্ধ করে উক্ত সম্পত্তি সম্পর্কে আদালত যে কোনো মামলার বিচার গ্রহণ বা বিচার করতে পারবেন।
এবং এরূপ মামলার ডিক্রি যেরূপ কার্যকারিতা থাকবে আদালতের নিজস্ব এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত যেইরূপ কার্যকারিতা থাকত। তবে শর্ত থাকে যে মামলাটির প্রকৃতি ও দাবির মূল্য এমন হতে হবে যার উপর আদালতের এখতিয়ার প্রয়োগ করতে সক্ষম। উক্ত ধারার ২ উপধারা মতে যে ক্ষেত্রে ১ উপধারা অনুসারে বিবৃত লিপিবদ্ধ করা হয় নাই এবং আপিল বা রিভিশন আদালতে এই মর্মে আপত্তি উত্থাপন করা হয় যে যেই স্থানে সম্পত্তিটি অবস্থিত ওই স্থানে কোনো প্রকার ডিক্রি আদেশ দেওয়ার এখতিয়ার আদালতের নাই, তাহলে আপিল বা রিভিশন আদালত যদি মনে করেন যে মামলা দায়েরের সময় আদালতের এখতিয়ারের ব্যাপারে অনিশ্চয়তা সম্পর্কে যুক্তিসঙ্গত কারণ ছিল এবং ফলে ন্যায় বিচার ব্যর্থ হয়েছে, তাহলে আপত্তি গ্রহণ করবেন। ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা। দেওয়ানি কার্যবিধির ১৯ ধারা অনুযায়ী ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে ক্ষতি সাধন করা হলে এবং বিবাদী অপর আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে বসবাস করলে বা ব্যবসা করলে বা লাভজনক কাজ করলে বাদী ২ আদালতের যে কোনো একটিতে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারবেন। যেখানে বিবাদী বাস করে বা নালিশের কারণ উদ্ভব হয়। দেওয়ানি কার্যবিধির ২০ ধারা মতে যেখানে বিবাদী বাস করে বা নালিশের কারণ উদ্ভব হয় সেখানে অন্যান্য মামলা দায়ের করা যাবে। উক্ত ধারা মতে উপরে বর্ণিত সীমা সাপেক্ষে প্রত্যেকটি মামলা এমন আদালতে দায়ের করতে হবে যার এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে। ক বিবাদী বা একাধিক বিবাদী থাকলে তাদের প্রত্যেককে মামলা দায়ের করার সময় স্বেচ্ছায় বা প্রকৃতভাবে বসবাস করে বা ব্যবসা করে বা লাভজনক কাজ করে, অথবা খ একাধিক বিবাদী থাকলে তাদের মধ্যে যে কোনো একজন মামলা দায়েরের সময় স্বেচ্ছায় বা প্রকৃতভাবে বসবাস করে বা ব্যবসা করে বা লাভজনক কাজ করে, তবে এরূপ ক্ষেত্রে আদালতের সম্মতি গ্রহণ করতে হবে, অথবা যে সকল বিবাদী এলাকার বাইরে বসবাস করে তাদের এই মামলা দায়েরের ব্যাপারে মৌন সম্মতি থাকতে হবে, অথবা মামলার কারণ সম্পূর্ণরূপে বা আংশিক উদ্ভব হয়েছে। প্রথম ব্যাখ্যা। কোনো ব্যক্তি এক স্থানে স্থায়ীভাবে বসবাস করে অপর একটি স্থানে অস্থায়ীভাবে বসবাস করলে এবং তার অস্থায়ী বাসস্থানের এলাকায় কোনো মামলার কারণ উদ্ভব হলে তিনি উভয় স্থানে বসবাস করেন বলে ধরে নিতে হবে। ব্যাখ্যা ২। কোনো সংস্থা বাংলাদেশে তার প্রধান কার্যালয়ের এলাকার ব্যবসা করে বলে ধরে নিতে হবে, অথবা অপর কোনো স্থানে মামলার কারণ উদ্ভব হলে তথায় উক্ত প্রতিষ্ঠানের কোনো কার্যালয় থাকলে উহা তথায় ব্যবসা করে বলে ধরে নিতে হবে। উচ্চ আদালতের নজির। হেতুর কোনো অংশ শাখা অফিসে উদ্ভব না হলে উক্ত সংস্থাকে ওই স্থানে ব্যবসা করে মর্মে বলা যাবে না। ৬৬ DLR AD ৯২। যখন বিভিন্ন এখতিয়ারের বসবাসকারী একাধিক বিবাদী থাকে তখন আদালতের অনুমতি ব্যতীত কোনো একটি এখতিয়ারের কোনো মামলা দায়ের করা যায় না। ১৯৮৬ BLD ২৩। মামলা এমন আদালতে দায়ের করা যেতে পারে যার এখতিয়ার স্থানীয় সীমারেখার মধ্যে কাজটি সামগ্রিকভাবে বা আংশিকভাবে উদ্ভব হয়। ৪২ DLR ৫৩০। উক্ত ধারার গ দফা হতে ইহা স্পষ্ট হয় যে ২০ ধারার আওতাধীন কোনো মামলা ওই জায়গায় দায়ের করা যায় যেখানে উক্ত কাজের অংশবিশেষ উদ্ভব হয়। ৪৪ DLR AD ২৪২। এখতিয়ার সম্পর্কে আপত্তি। দেওয়ানি কার্যবিধির ২১ ধারা অনুযায়ী এখতিয়ার সম্পর্কে আপত্তির উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে প্রথম পর্যায়ে আদালতের প্রথম সুযোগ এবং বিরোধভুক্ত প্রশ্ন নির্ধারণের সময় বা তার পূর্বে আপত্তি উত্থাপন করা না হলে এবং পরিণামে ন্যায় বিচারের উদ্দেশ্য ব্যাহত না হলে কোনো আপিলে বা পুনরীক্ষণে আদালতে মামলা দায়েরের স্থান সম্পর্কে কোনো আপত্তি গ্রাহ্য করবেন না। আর্থিক এখতিয়ার।
আর্থিক এখতিয়ারের অধিক্ষেত্র নির্ণয়ের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির 6 ধারা দ্য সিভিল কোড অ্যাক্ট 1887 এর 19 ধারার বিধান প্রযোজ্য হবে। সিভিল কোড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021 সালের 5 নং আইন এর প্রেক্ষিতে বর্তমানে মামলার আর্থিক এখতিয়ার সহকারী জজ আদালত অনধিক 15 লক্ষ টাকা, সিনিয়র সহকারী জজ 15 লক্ষ টাকার অধিক হতে অনধিক 25 লক্ষ টাকা, যুগ্ম জেলা জজ আদালত 25 লক্ষ টাকা অধিক হতে যে কোনো মূল্যমানের মামলা দায়ের করা যায়। আপিলে আর্থিক এখতিয়ার। আপিলের ক্ষেত্রে আর্থিক এখতিয়ার উক্ত সংশোধনী অনুযায়ী অনধিক 5 কোটি টাকা পর্যন্ত মামলার আদালতের রায়ের ক্ষেত্রে জেলা জজ আদালতে আপিল দায়ের করতে হয় এবং 5 কোটি টাকার অধিক মূল্যমানের মামলা দায়েরের ক্ষেত্রে আপিল বিভাগে আপিল করতে হবে। হাইকোর্ট বিভাগের আপিল বিভাগ আপিল দায়ের করতে হবে। সাধারণত কোনো মামলা সরাসরি জেলা জজ আদালতে দায়ের করা যায় না, তবে কিছু বিশেষ আইনের মামলা সরাসরি জেলা জজ আদালতে দায়ের করা যায়, যেমন ট্রেডমার্কস, পেটেন্ট ট্যাক্স ও সংসদ সদস্য নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে জেলা জজ তখন ইলেকশন ট্রাইব্যুনাল হিসেবে কাজ করেন। জেলা জজের এখতিয়ার সমগ্র জেলায়, কিন্তু মামলা দায়েরের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির 15 ধারার বিধান সাপেক্ষে মামলা দায়ের করতে হয়। উক্ত ধারা মতে প্রত্যেক মামলায় বিচারের ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন পর্যায়ের আদালতে দায়ের করতে হবে। উচ্চ আদালতের নজির। যে ক্ষেত্রে কোনো অধস্তন আদালত ও ঊর্ধ্বতন আদালতকে সমান্তরাল এখতিয়ার অর্পণ করা হয়, সেক্ষেত্রে মামলাটি অধস্তন আদালতে দায়ের করতে হবে। 42 DLR 311। মামলা দায়েরে বাধা, দোবারা দোষ বা রেস জুডিকাটা। যে সকল ক্ষেত্রে দেওয়ানি মামলা দায়ের করার ব্যাপারে বাধা তা দেওয়ানি কার্যবিধির 11 ধারায় উল্লেখ আছে। উক্ত ধারার বর্ণিত মতে কোনো আদালত এমন কোনো মামলা বা প্রশ্নের বিচার করবেন না যার প্রত্যক্ষ ও মূল বিচার্য বিষয়বস্তু পূর্ববর্তী কোনো মামলার প্রত্যক্ষ ও মূল বিচার্য বিষয়বস্তু ছিল এবং মামলাটি একই পক্ষ সমূহের মধ্যে হয়েছে, যাদের সূত্রে বা যাদের মধ্যে একজনের সূত্রে পরবর্তী মামলার পক্ষসমূহ বা পক্ষসমূহের মধ্যে একজন সত্য দাবি করেন এবং মামলাটি এমন একটি আদালতে শুরু বা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। উক্ত ধারায় 6টি ব্যাখ্যার কথা উল্লেখ করা হয়েছে। ব্যাখ্যা। 1. পূর্ববর্তী মামলা বলতে সেই মামলা বোঝাবে যার বিচার বর্তমান মামলার পূর্বেই নিষ্পত্তি হয়েছে, তা পূর্বে দায়ের করা হয়েছে কিনা ওই সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না। 2. এই ধারার উদ্দেশ্য কোনো আদালতের বিচার ক্ষমতা তার রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকার ব্যতি রেখে বিবেচনা করতে হবে। 3. উপরোক্ত প্রত্যক্ষ ও মূল বিষয়টি পূর্ববর্তী মামলার এক পক্ষ দাবিকৃত এবং অপর পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বীকৃত বা অস্বীকৃত হতে হবে। 4. পূর্ববর্তী মামলায় যে বিষয় আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারত বা হওয়া উচিত ছিল, তা উক্ত মামলায় প্রত্যক্ষ ও মূল বিচার্য বিষয় ছিল বলে ধরে নিতে হবে। 5. আর্জিতে যে প্রতিকার প্রার্থনা করা হয়েছে, ডিক্রিতে তা স্পষ্ট রূপে মঞ্জুর না হয়ে থাকলে এই ধারার উদ্দেশ্য তা প্রত্যাখ্যান করা হয়েছে বলে ধরে নিতে হবে। 6. একাধিক ব্যক্তি যখন কোনো সাধারণ অধিকার বা সকলের স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তিগত অধিকারের জন্য সরল বিশ্বাসে মামলা করে, তখন উক্ত স্বার্থের সাথে সংশ্লিষ্ট সমস্ত লোক ওই ধারার উদ্দেশ্যে মামলাকারীদের সূত্রে সত্য দাবি করেছে বলে ধরে নিতে হবে। উচ্চ আদালতের নজির। বিবাদীর উপর সঠিকভাবে সমন জারি হলে বিবাদী আদালতে হাজির না হয়ে কোনো লিখিত জবাব দাখিল না করে, তবে ধরে নেওয়া হবে যে বিবাদী বাদীর দাবি স্বীকার করে নিয়েছে। ইহার ফলে একতরফা ডিক্রি হলে তা বিবাদীর উপর বাধ্যকর হবে এবং বিবাদী নতুন মামলা দায়ের করলে তা রেস জুডিকাটা নীতিতে বারিত হবে। 25 BCR AD 164।
যদি প্রতারণার মাধ্যমে পূর্বের মামলার ডিক্রিপ্রাপ্ত হয়েছে মর্মে অভিযোগ করে নতুন মামলা দায়ের করা হয়, সেক্ষেত্রে রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে না। 10 MLR AD 167। একই পক্ষগণের মধ্যে একই বিষয় নিয়ে মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত হতে হবে। 10 MLR AD 90। রেস জুডিকাটার বিষয়টি নির্ধারণের ক্ষেত্রে বিচার্য বিষয় গঠনের পর নিষ্পত্তি করতে হবে। আর্জি প্রত্যাখ্যানের জন্য দেওয়ানি কার্যবিধির 11 ধারা প্রয়োগের কোনো সুযোগ নাই। 19 BLC AD 143। কোনো মামলা দেওয়ানি কার্যবিধির 11 ধারা প্রয়োগের ক্ষেত্রে পূর্ববর্তী মামলা ও পরবর্তী মামলা বিচার্য বিষয় এবং পক্ষগণ একই হবে এবং মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত হতে হবে। 66 DLR 587। নোট: কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা হলো একটি বিশেষ এবং কৃত্রিম ধরনের দোবারা দোষ। ইহা জনস্বার্থ নীতির উপর প্রতিষ্ঠিত। মামলা বিচারে বাধা বা মামলা স্থগিত রাখা, স্টে অফ সুট। যে সকল ক্ষেত্রে দেওয়ানি মামলা বিচারে বাধা তা দেওয়ানি কার্যবিধির 10 ধারায় উল্লেখ আছে। উক্ত ধারায় বর্ণিত মতে কোনো আদালত এমন কোনো মামলার বিষয়বস্তু প্রত্যক্ষভাবে ও মূলত পূর্বে দায়েরকৃত অপর একটি মামলার বিচার ও বিচার্য বিষয় এবং তা একই পক্ষসমূহের মধ্যে বা এমন পক্ষসমূহের মধ্যে দায়ের করা হয়েছে যাদের মধ্যে একজনের সূত্রে পূর্ববর্তী মামলার পক্ষসমূহ ও পক্ষসমূহের মধ্যে একজনের সত্য দাবি করেন এবং পূর্ববর্তী মামলাটি বাংলাদেশ বা ইহার বাহিরের সরকার দ্বারা প্রতিষ্ঠিত ও চলমান এমন একটি আদালতে বিচারাধীন রয়েছে যে আদালতের প্রার্থিত প্রতিকার মঞ্জুর করার এখতিয়ার রয়েছে অথবা সুপ্রিম কোর্টের সম্মুখে। ব্যাখ্যা: পূর্ববর্তী মামলাটি যদি কোনো বিদেশি আদালতে দায়ের করা হয়ে থাকে তবে মামলার কারণ একই হওয়া সত্ত্বেও বাংলাদেশের কোনো আদালতে পরবর্তী মামলা বিচারে বাধা সৃষ্টি হবে না। উচ্চ আদালতের নজির: বিষয় ভিন্ন হলে এই ধারা প্রযোজ্য হবে না। 51 DLR 149। যে ক্ষেত্রে দুইটি মামলার পক্ষসমূহ এক নয় সেক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না। 4 MLR AD 193। বিশেষ আইন অনুসারে দায়েরকৃত মামলার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির 10 ধারার বিধান প্রযোজ্য হবে না। 42 DLR 140। দেওয়ানি কার্যবিধির 10 ধারার বিধানটি বাধ্যতামূলক এবং যদি সকল শর্ত পূরণ করা হয় তবে পরবর্তী মামলাটি অবশ্যই স্থগিত রাখতে হবে। 44 DLR 601। যখন ধারাটির সকল শর্ত পূরণ করা হয় তখন পরবর্তী মামলা স্থগিত রাখা উচিত হবে না। পূর্ববর্তী ও পরবর্তী মামলার বিষয়বস্তু ও পক্ষ একই না হলে স্থগিত আদেশ প্রদান করা সঠিক নয়। 5 BLC 499। নোট: ফৌজদারি মামলা বিচারাধীন থাকলে এই অজুহাতে ভিন্ন বিষয়বস্তু সম্পর্কিত পরবর্তী দেওয়ানি মামলার কার্যক্রম স্থগিত রাখা যায় না। দেওয়ানি আদালতের অধিক্ষেত্র: দেওয়ানি কার্যবিধির 9 ধারায় বর্ণিত বিধান সাপেক্ষে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিষিদ্ধ না হলে সকল প্রকার দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বিচার করার এখতিয়ার আদালতের থাকবে। ব্যাখ্যা: যে সকল মামলা সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা হয় তা দেওয়ানি প্রকৃতির মামলা। এই অধিকার ধর্মীয় কাজ বা উৎসব সম্পর্কিত প্রশ্নের মীমাংসার উপর সম্পূর্ণরূপে নির্ভর করলেও তার ফলে দেওয়ানি প্রকৃতি নষ্ট হয় না। উচ্চ আদালতের নজির: সকল মামলা দেওয়ানি আদালত কর্তৃক বিচার্য যদি না সুনির্দিষ্ট বা পরোক্ষভাবে বারিত করা হয়। 29 DLR AD 138। দেওয়ানি কার্যবিধির 9 ধারা অনুসারে যে কোনো দেওয়ানি আদালতের দেওয়ানি প্রকৃতির সকল মামলা বিচার করার এখতিয়ার থাকে, তবে এমন মামলা ব্যতীত যে মামলা আমলে নেওয়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বারিত। 39 DLR AD 1 পৃষ্ঠা। ট্রাইব্যুনাল নির্দিষ্ট শ্রেণীর মামলা বিচার করতে পারেন। ট্রাইব্যুনালকে দেওয়ানি কার্যবিধির 3, 9, 15 ধারার দেওয়ানি আদালত হিসেবে গণ্য করা যাবে না। 71 DLR AD 386।
দেওয়ানি মামলা করা যাবে যদি না কোনো আইন দ্বারা দেওয়ানি আদালতের এখতিয়ার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বারিত হয়। ৭৩ ডিএলআর ৫২ পৃষ্ঠা। দেওয়ানি কার্যবিধির ৯ ধারা মতে কোনো ব্যক্তি তখনই কোনো দখল বিষয়ক মামলা দায়ের করার অধিকারী হবে যখন সে আইনের যথাযথ পন্থা ব্যতীত অন্যভাবে দখলচ্যুত হয়ে থাকে। ৫৪ ডিএলআর ২৯১। দেওয়ানি কার্যবিধির বিধানসমূহ চট্টগ্রাম হিল ট্রাক্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ৫৩ ডিএলআর ৪৮৮। একটি মামলা দেওয়ানি প্রকৃতির বিরোধ এবং কেবলমাত্র দেওয়ানি এখতিয়ারাধীন উপযুক্ত আদালত দ্বারা নিষ্পত্তিযোগ্য পরোক্ষ বাধার অজুহাতে সাক্ষ্য গ্রহণ করা উচিত যদি না প্রকাশিত তথ্য অনুযায়ী মামলাটির রক্ষণীয় নয় মর্মে বোঝা যায়। ৭০ ডিএলআর ৪৬৬ পৃষ্ঠা। নোট: দেওয়ানি আইন মূলত নাগরিকদের পরস্পর বিরোধ নিষ্পত্তি ও অধিকার সংক্রান্ত আইন।